হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে সেনজেনভুক্ত দেশ, যেটাতে আমরা ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা আবেদন করলে ভিসা হওয়ার পসিবিলিটি অনেক বেশি বা রেশিও অনেক বেশি অন্য দেশের তুলনায়, ওই রকম একটা দেশ সুইডেন। সুইডেন নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। সুইডেনের ভিসার রেশিও এখন অনেক ভালো। বর্তমান সময়ের রেশিওর কথা বলছি আমি। যারা প্রকৃত রিয়েল ট্যুরিস্ট, তারা ইচ্ছা করলে সুইডেনে, বাংলাদেশের সুইডেন এম্বাসি আছে, সুইডেন এম্বাসিতে ফাইল জমা দিতে পারবেন। এই সকল বিষয় নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করব। কারা পাবেন বা কারা পাবেন না, আসলে প্রকৃত অর্থে পুরো ভিডিওটা না টেনে যদি আপনি ক্লিয়ারলি বা ভিডিওটা দেখেন, বোঝেন, তারপরে হয়তো আপনার উচিত হবে আবেদন করাটা। ঠিক আছে? তাছাড়া সুইডেন এম্বাসির ফাইল আমরাও প্রসেস করে থাকি। ঠিক আছে? আর সুইডেন এম্বাসিতে অনেক সময় কম লাগে। 1 সপ্তাহ বা 15 দিনের ভিতরে সুইডেন এম্বাসি রেজাল্ট দিয়ে দেয় ভিসা দিবে কি দিবে না। যাই হোক, বিস্তারিত কথা মানে কথা না বাড়িয়ে সামনে অগ্রসর হই মূল আলোচনার মাধ্যমে। তো যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলছি, আর যারা করছেন তাদেরকে থ্যাঙ্কস। সুইডেনে যাওয়ার জন্য প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে, মানে এটা বললেও পারি না বললেও পারি, সেটা হচ্ছে যে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে। সেই পাসপোর্টের মেয়াদ 7 মাস নয়, 1 বছর লাগবে। ঠিক আছে? পাসপোর্টের পর যে বিষয়টা সেটা হচ্ছে সবচেয়ে প্রথম ট্রাভেল আইটেনারি, মানে আমরা বলবো যে মানে আপনি ট্রাভেল হিস্টোরি। ট্রাভেল হিস্টোরি হচ্ছে যে আপনি একটা সেনজিং দেশে দাঁড়াবেন, তার জন্য আপনি খালি পাসপোর্ট নিয়ে দাঁড়াই যাবেন। আমি দেখি ইউটিউবের মধ্যে অনেকে বলে ফ্রেশ পাসপোর্টে সুইডেনের বিষয়, আসলে কি পাগলামিরও তো একটা সীমা আছে, তাই না? আপনি একজন ভিজিটর, আপনি একজন ট্যুরিস্ট, রিয়েল ট্যুরিস্ট, তাহলে আপনি আপনার পাশে এত বড় ইন্ডিয়া, যেখানে 29টা রাজ্য, আপনি সেখানে একটা দেশে 2,000 টাকা খরচ করে আপনি ইন্ডিয়া যাইতে পারলেন না, আপনি বলতেছেন আপনি সুইডেনে মানে সেনজেনে যাবেন ঘোরার জন্য। এটা পাগলে বিশ্বাস করবে বলেন? তো আপনি আপনাকে আপনার নিজেকে আল্লাহ সেন্স দিছে, ওই সেন্স খাটান। সেন্স খাটাইলে আপনি বুঝবেন যে আসলে কিভাবে আমি, মানে এটা আমরা জাস্ট আপনাদেরকে ক্লু দিচ্ছি, কিন্তু এরপরেও তো আপনাদের কাছে কিছু বিষয় থাকে যেগুলো আপনারা নিজেরাও বুঝবেন যে হ্যাঁ আসলে তো তাই। তো আপনি, মানে আমি অনেককে দেখি আর কি ভিডিওর মধ্যে যে ফ্রেশ পাসপোর্টে সুইডেন ভিসা, ফ্রেশ পাসপোর্টে ফ্রান্সের ভিসা, ফ্রেশ পাসপোর্টে মানে বলে ফ্রেশ, মানে আমরা বুঝাই যে এই যে পাসপোর্টে কোনো দেশের ভিসা লাগে না, সেটাকে আমরা ফ্রেশ বলি। ঠিক আছে? তো প্রথমে ছাবে আপনার ট্রাভেল হিস্টোরি। ট্রাভেল হিস্টোরিটা এমন, আপনি ইন্ডিয়া ঘুরলেন, ইন্ডিয়া ঘোরার পর অনেকে মালদ্বীপ, শ্রীলঙ্কা একসাথে যায়, তবে সেটা 1 বছরে 3 দিনে ঘুরে শেষ করে দিবেন সেটা নয়। প্রথম বছর আপনাকে 1 দেশ বা 2 দেশ ঘুরতে হবে, দ্বিতীয় বছর এইভাবে ঘুরতে হবে, তৃতীয় বছর এইভাবে 2 দেশ বা 3 দেশ ঘুরতে হবে মিনিমাম। আমি বলবো মিনিমাম 5 থেকে 6টা দেশ ছাড়া আপনাকে সেনজেন ভিসা, জানি না মানে মানুষের রিজিকের ব্যবস্থা থাকলে তো কয় যে শূন্য তো অনেক কিছু হয়ে যায়, সেটা আলাদা কথা, কিন্তু রিয়েলিটি যেটা বা নিয়মতান্ত্রিক যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে 5 থেকে 6টা দেশে থাকতে হবে। তবে তার মধ্যে তুর্কি থাকলে অনেক বেটার, তুর্কি থাকলে ভিসার পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যায়। তো তার মানে প্রথমে পাসপোর্ট গেল, তো দ্বিতীয় নাম্বারে গেল আপনার ট্রাভেল হিস্টোরি, 3 নাম্বার, মানে এগুলো হচ্ছে আপনার মৌলিক ডকুমেন্টস। এগুলো ছাড়া আপনি ফাও ফাও কারো ভিডিও দেখে আপনি উৎফুল্ল হয়ে যে অসুবিধা কি অ্যাম্বাসি 10,000 টাকা না, অসুবিধা কি 10 দিনে দিয়ে দেবো, চাই না, হয়নি না, আসলে এইরকম পাগলামির কোনো মানেই হয় না। একটা সেনজেন অথবা কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশ থেকে আপনার পাসপোর্ট রিফিউজ হওয়ার মানে হচ্ছে আপনার পাসপোর্টের ভ্যালিডিটি অনেক কমে যাওয়া, কারণ এই রেকর্ডগুলো ওদের কাছে থাকে। কি কারণে আপনি রিফিউজ হয়েছেন, ফেক ডকুমেন্টস দেওয়ার কারণে হয়েছেন নাকি পাগলামির কারণে হয়েছেন, এই সব তারা বোঝে। ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখবেন, জীবনে একবারে দাঁড়াবেন, রিফিউজ হলে প্রয়োজনে আর দাঁড়াবেন না। কিন্তু মানুষ ঘুরে ঘুরে দাঁড়ায়, দালালরা বলে যে হ্যাঁ আরো সুযোগ আছে, আরো সুযোগ আছে, মানে যত টাকা আপনার থেকে নিতে পারে। আমি বলবো না ভাই, আপনাকে যদি দাঁড়াইতে হয় আপনার নিজের বুঝে আপনি কিছু দাঁড়ানোর চেষ্টা করবেন। আমার ভিডিওগুলো অনেকের কাছে তিতা লাগে, মানে যে আমি আসলে বেশি বেশি বুঝি এরকমও অনেকে বলে, আমি জানি, আমার কমেন্টসের মধ্যে আমি দেখি। কিন্তু ভাই আসলে আপনি বলেন, আপনি সেনজেন ইউরোপের মতো দেশে যাবেন, 3 লাখ 4 লাখ টাকা খরচ করে যাবেন, আপনি ইন্ডিয়াতে 20,000 টাকা খরচ করে যাইতে পারলেন না, এটা আপনি না মানে যাই। প্রত্যেকটা এম্বাসিতে তো বাঙালিরা চাকরি করে, সুইডেন এম্বাসিতে শুধু সুইডেনের লোক চাকরি করে বিষয়টা সেটা নয়, সেখানে বাংলাদেশিরা চাকরি করে।
তারা কি এই জিনিসটা বুঝবে না যে আপনি কি জন্য যাচ্ছেন? তাহলে আপনাকে ভিসাটা কেন দিবে? গেল। আচ্ছা, দুইটা। 3 নম্বরে হচ্ছে আপনি যদি বিজনেস করেন তাহলে ট্রেড লাইসেন্স লাগবে, ঠিক আছে। চাকরিজীবী হইলে আপনার এনওসি লাগবে। এটা প্রত্যেকটা ইউরোপ কান্ট্রি বা যে কোনো দেশে যাইতে এই জিনিসগুলো লাগবে। আর নতুন করে যেটা আমি যুক্ত করতে চাচ্ছি আপনাকে, সেটা হচ্ছে ইউরোপের যে কোনো দেশে যেতে হলে আপনাকে মিনিমাম 3 বছরের আয়কর রিটার্ন দিতে হবে। আয়কর, এখন আয়কর কি? আমরা টিন সার্টিফিকেট আন্ডারে আমরা যে টাকাটা ইনকাম করি ওই ইনকামের পার্সেন্টেজ হিসেবে আয়কর দিতে হয়। ব্যাংকার হলে ব্যাংকাররা দিচ্ছে, চাকরিজীবীরা দিচ্ছে, ব্যবসায়ীরা দিচ্ছে। আপনাকে আয়করের রিটার্নের স্লিপ দিতে হবে। অনেকে করে কি জিরো রিটার্ন। জিরো রিটার্ন হচ্ছে আপনার কোনো ইনকাম নেই, টাকা 2-3 লাখ আছে, আপনি সরকারকে শুধুমাত্র টিন সার্টিফিকেট খোলার কারণে শূন্য ব্যালেন্সের, মানে এটা সরকারে করে যায় না, ওই কর্মচারীরা কাজ টাজ করার কারণে টাকা 2000 বা 1000 1500 টাকা দিয়ে আপনি জিরো রিটার্ন জমা দিচ্ছেন। এই জিরো রিটার্ন দিয়ে যদি আপনি মনে করেন সুইডেন এম্বাসিতে আপনি দিবেন, আপনার ভিসা হবে কিভাবে? আপনি তো, কারণ ইউরোপকে বা কানাডা অস্ট্রেলিয়ার কান্ট্রিগুলো সবচেয়ে সম্মান বেশি করে যারা রাষ্ট্রকে কর দেয়। তা আপনার করের মধ্যেই যদি ঝামেলা থাকে, আমি অনেকে ভাই বানাই দিয়ে দিব, আরে না ভাই, শুধু আয়কর রিটার্নের স্লিপ দিলে হবে না, এখানে আপনাকে আয়কর রিটার্নের সার্টিফিকেট দিতে হবে। শুধু সার্টিফিকেট দিলেও হবে না, অনলাইনে আপনার আয়করটা জমা হয়েছে কিনা ওইটাও দেখাবে। আপনি এখানে 4000-3000 টাকা দিলেন, আর ইউরোপে যাওয়ার জন্য আপনি আপনার সম্পদ দেখালেন 60 লাখ টাকা আপনার কাছে আছে। 60 লাখ টাকার আয়কর রিটার্ন কত জানেন? সেটা যাচাই করে বের করে তারপরে আপনাকে দিতে হবে, ঠিক আছে। তো আয়কর রিটার্ন নিয়ে আমি বিস্তারিত কথাটা ক্লিয়ার করলাম এই জন্য যে অনেকে মনে করে স্লিপ একটা দেন, বানাই দিয়ে দিতেছি, এডিট করে দিয়ে দিতেছি। না, এটা অনলাইনও থাকতে হবে, আপনি যে রিটার্ন দিচ্ছেন। আচ্ছা, গেল এটা। এরপরে আপনি বিজনেসম্যান, চাকরিজীবী হলে অবশ্যই আপনার একটা ভিজিটিং কার্ড থাকবে, এবং সেটা স্ট্যান্ডার্ড মানের কার্ড হতে হবে। ওই 300 টাকা 500 টাকার কার্ড দিয়ে হবে না, খুব ভালো মানের কার্ড। বাংলাদেশে যদি একটু উন্নত মানের কার্ড বানান, সেটা 2 থেকে 2500 টাকার মধ্যে পড়বে ভিজিটিং কার্ডটা, যেটা যে কোনো এয়ারপোর্টে দিলেও আপনাকে এটা মানসম্মত মনে হবে, ঠিক আছে। এটা নিয়ে আমার আরেকটা ভিডিও ছিল থাইল্যান্ডের, ওটাতে আমি বিস্তারিত আলোচনা করছি যে ভিজিটিং কার্ড পেডটা কিভাবে হবে। আচ্ছা, এরপর আপনি বিজনেস করেন, আপনার পেড দিতে হবে। এরপর যে বিষয়টা ক্লিয়ার করতেছি সেটা হচ্ছে, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার পরিবারের সকল ডকুমেন্টস আপনাকে দিতে হবে। আপনার ওয়াইফের এনআইডি, ম্যারেজ সার্টিফিকেট, বাচ্চার স্কুলের এনআইডি, বাচ্চার স্কুল আইডি কার্ড, বাচ্চার বার্থ সার্টিফিকেট, এই সকল কিছু দিতে হবে। এগুলি দেওয়ার পর ফাইলের মৌলিক যে এগুলা দাঁড়াইলো, ঠিক আছে। আর ছবি, ইউরোপ বলেন যেমন, মানে 35-45 সাইজের ম্যাট পেপারের ছবি 1 কপি লাগবে। এরপরে আসেন ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। আসলে কোনো এম্বাসি ডিরেক্টলি এই কথাটা বলে নাই যে আপনারা আমার 20 লক্ষ টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখাইলে আমি আপনাদেরকে ভিসা দিয়ে দিব। ওরা মূলত বুঝাইতে চাচ্ছে, আপনি বাংলাদেশে পরিবার রেখে গেলেন, আপনি বললেন আপনার ছেলে মেয়ে বউ বাংলাদেশে আছে, আপনি আবার ফিরে আসবেন, এখানে বউ বাচ্চা খাওয়ার জন্য ওদের হিসাবে বাংলাদেশি 50,000 টাকা করে যদি আপনি 1 মাসের যদি 50,000 টাকা হয়, বা 1 লক্ষ টাকা আপনি পরিবারের জন্য রেখে গেলেন, এটা অ্যাকাউন্টে রইল। এরপর আপনি বিমান ভাড়া যদি 2 লক্ষ টাকা হয়, মানে আপ ডাউন রিটার্ন যদি 1 লাখ 1.5 লাখ টাকা হয়, এরপরে ওখানে হোটেলে থাকবেন, ওখানে ঘুরবেন, 1 সপ্তাহ ঘুরবেন, অর্থাৎ অল ওভার মিনিমাম 5 লক্ষ টাকা রেখে আপনার 5 লক্ষ টাকা থাকে, এমনভাবে আপনাকে ব্যাংক স্টেটমেন্টটা দেখাইতে হবে। তো এই ক্ষেত্রে অনেকে কি করে, এটা 20 লাখ 30 লাখ থাকলে 50 লাখও দেখায়, ঠিক আছে। এটার সাথে সামঞ্জস্য রাখতে হবে। এইভাবে ঠাস করে আপনি 50 লাখ টাকা অ্যাকাউন্টে ঢুকাই দিলেন, আপনি মানে এই স্টেটমেন্ট গ্রহণযোগ্য হবে না, এটা মনে রাখিয়েন। আপনাকে যদি সেনজেনের জন্য দাঁড়াইতে হয় সর্বনিম্ন 4 মাস আগ থেকে, প্রথমে 5 লাখ, এরপরে 5 লাখ, মানে অথবা 1 লাখ, এরপরে 2 লাখ, এরপরে 3 লাখ, এভাবে করে 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 আপনাকে অ্যামাউন্টটা বাড়াইতে হবে। ঠাস করে আপনাকে দিতে পারবেন না, মানে আপনি দিলেন হঠাৎ করে অ্যাকাউন্টে টাকা ঢুকাইয়া হয়ে যাবে না, এরকম না। তাহলে ব্যাংক স্টেটমেন্টটা কীরকম হবে বা কীভাবে হবে সেটা আমি ক্লিয়ার করে দিলাম। এরপরে হচ্ছে ব্যাংক সলভেন্সি, এটাও দিতে হবে। ব্যাংক সলভেন্সি কি, এটা আমি বলছি আমার আরেকটা ভিডিওতে। ব্যাংক সলভেন্সি, তারপর আমি বলে দিচ্ছি ব্যাংক কর্তৃক প্রত্যয়নপত্রকে ব্যাংক সলভেন্সি বলে, ঠিক আছে। ব্যাংকে গেলেই ওরা ব্যাংক সলভেন্সি দিয়ে দিবে, এবং বলতে হবে অ্যামাউন্ট উল্লেখ করে ব্যাংক সলভেন্সি দিতে হবে। আর বিজনেসম্যানের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার 2টা অ্যাকাউন্ট থাকতে হবে, একটা সেভিংস, একটা কারেন্ট। কারেন্ট দোকানের নামে থাকবে বা বিজনেসের নামে থাকবে, আর সেভিংস নিজের নামে থাকবে। কারেন্ট থেকে সেভিংসে টাকা যাবে, অটোমেটিক টাকা যাবে, আপনার প্রতি মাসে টাকা খরচ হওয়ার পরে এই টাকাটা আপনার সেভিংস হয়, এটা তারা দেখবে। আচ্ছা, এই তো গেল মূল যে বিষয়গুলা, এগুলো হচ্ছে আপনার কাগজপত্র রেডি। এরপর যদি আপনি নিজে নিজে প্রসেস করতে চান যে আমি সুইডেনের ভিসা নিজেই প্রসেস করব, কেননা সুইডেন এম্বাসি বাংলাদেশে আছে, আপনি ইচ্ছা করলে নিজে নিজে প্রসেস করেই জমা দিতে পারবেন হার্ড কপি নিয়ে, কেমন।
এটার আরেকটা বড় বিষয়, এটা সবাই জানে, ইউরোপের সেনজেনের জন্য একটা ফর্ম আছে। ওই ফর্মটা ইন্টারনেট থেকে ডাউনলোড দিয়ে সম্পূর্ণ ক্লিয়ারভাবে ফিল আপ করে এটা সহ সংযুক্ত করতে হবে। মানে এটা তো এজেন্সিকে, মানে আপনি এই জিনিসগুলো এজেন্সিকে দিতে হবে। আর যদি কোনো এজেন্সিকে কন্ট্রাক্ট দিয়ে দেন, এজেন্সি বলবো ভাই কিচ্ছু লাগবে না, প্রসেসিং ফি আমার 10,000, এম্বাসি ফি 10,000, এই 20,000 টাকা দিলে আপনার ফাইল আমরা রেডি করে দিব। আপনার ফাইলে কি দিল, ভিসা কি হইলো না না হইলো, এটা ওর দেখার বিষয় না। ও 10,000 টাকাও পাইছে, একটা ফাইল প্রসেস করছে বোংবাং দিয়ে, সে 10,000 টাকা ইনকাম করে নিয়ে গেছে আপনার থেকে। এরকম 10 জন গেলে তার 1 লাখ টাকা হয়ে গেছে। আপনার বিষয় কি হবে না হবে, আপনি বিশাল আশা করে বসে আছেন আমার বিষয়টা মনে হয়ে যাবে, তো তখন তো আপনি বিশাল মানে 10,000 করে এরকম 10 জায়গায় ট্রাই করুন, আপনার 1 লাখ টাকা এখানেই শেষ। এই জন্য নিজেও কিছু সচেতন থাকবেন যে হ্যাঁ এইভাবে আমার ফাইলটা কি কি কাগজ দিচ্ছেন আমাকে একটু দেখান, আমি নিজে দেখতে চাই। ঠিক আছে, এই জিনিসগুলো দেখতে হবে ভাই। এরপরে হচ্ছে, আচ্ছা যাই হোক, যদি নিজে করেন এই ক্ষেত্রে আর কি একটা ট্রাভেল আইটেনারি লাগে। ট্রাভেল আইটেনারিটা আমরা বলতে বুঝি, সেটা হচ্ছে আইটেনারি বলতে আমরা যেটা বুঝি, আপনি সুইডেনের কোন কোন জায়গায় যাবেন, কোন তারিখে কোন হোটেলে থাকবেন এবং কোন এরিয়াতে থাকবেন, কতক্ষণ পর্যন্ত থাকবেন, এটা মাস্ট বি আপনাকে একটা ট্রাভেল আইটেনারি দিতে হবে। এটা ছাড়াও ফাইল জমা নিয়ে নিবে, কিন্তু এটা এটা দিলেই ভিসা অফিসার কখনোই আপনার একেবারে প্রতিটা পেজ হাতের মধ্যে থুতু লাগিয়ে উল্টে উল্টে দেখবে না যে আরে এই জায়গাটা ভুল ওই জায়গাটা ভুল, এমন কিছু না। কিন্তু আপনাকে কাভার লেটার এবং ট্রাভেল আইটেনারি এই দুইটা জিনিস খুব প্রপারলি করতে হবে। কাভার লেটারটা হচ্ছে আমরা মূলত বইয়ের মলটের উপরে যেটাকে বলি, বইয়ের মলটের উপরে যে জিনিসটা বা বইয়ের উপরের পেজটা যে যেমন দৃশ্যমান দেখা যাবে, যেমন সুন্দর দেখা যাবে দেখতে, তখন আমরা মানে অ্যাট্রাকটিভ হই। মানে অনেক সময় বাস্তবতা গিয়ে একটা গান গজল এগুলা ইউটিউবের থাম্বেল বলি, থাম্বেলের উপরেই কিন্তু মানুষ ভিডিওটাকে ক্লিক করে। ঠিক এটা কাভার লেটারটা এরকমই। আপনার সুইডেনদের জন্য একটা ভালো কাভার লেটার আপনাকে দিতে হবে। কাভার লেটারের পরে ওই যে বললাম ট্রাভেল আইটেনারি, ট্রাভেল আইটেনারিটা এমনভাবে হইতে হবে, কারণ আমরা যেমন বাংলাদেশ, আপনি বাংলাদেশে ভ্রমণ করার জন্য যারা আসবে, তো তারা প্রথমে মনে করেন বাংলাদেশে ঢাকায় আসলো, ঢাকায় এসে ঢাকার যে হোটেলে থাকবে এটার একটা হোটেল বুকিং দিল, কিন্তু সে গেল কক্সবাজার, সে কি ঢাকার হোটেল বুকিং দিলে কক্সবাজার একটা হবে? হবে না। তখন তাকে কক্সবাজার হোটেল সি বিচের ঠিকানা দিয়ে ওখানে কনফার্ম দিতে হবে, তখন তারা বুঝবে যে হ্যাঁ আপনি রিয়েল ট্রাভেলার। কিন্তু আপনি কি করলেন, ঢাকায় বসে থাকবেন, যাইবেন, আপনি ট্রাভেল আইটেনারিতে উল্লেখ করছেন যে দ্বিতীয় দিন যাচ্ছেন কক্সবাজার, কিন্তু হোটেল বুকিং ঠিকই আপনার ঢাকারটা রয়ে গেল, তাহলে কি আপনাকে ভিসাটা দিবে বলেন? আপনি নিজে চিন্তা করেন। এই জন্য অফিসাররা 3টা বিষয় যাচাই করে, একটা বিষয় হচ্ছে কাভার লেটার, দ্বিতীয় হচ্ছে ট্রাভেল আইটেনারি। ট্রাভেল আইটেনারি আর কাভার লেটারটা একটু সুন্দর করে দেন, এগুলো নেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, গুগলে সার্চ দিলেও পাওয়া যায়, ওইটার সাথে কিছু মিক্স করে নিজে রেডি করে ফেলেন, এটা পারবেন। অথবা কোনো এম্বাসি যদি এজেন্সি যদি করে, তারপর আপনি সেটাকে পড়বেন, দেখবেন, ভালোভাবে বুঝবেন। আমার ভিডিওটা লম্বা হচ্ছে, কিন্তু তারপর আমার কিছু করার নেই, যেহেতু মানুষ বর্তমানে সুইডেনের জন্য অনেক মানুষই দেখি সুইডেনের ভিডিও বা সুইডেনের জন্য যাওয়ার জন্য খুবই ইয়ে হয়ে আছেন, কিন্তু আমি বলবো যাওয়ার আগে এই জিনিসগুলো আগে মাথায় নেবেন। ঠিক আছে, সুইডেনের জন্য আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম, এখন লাস্টে আইসা আবার ক্লিয়ার করে দিলাম পাসপোর্ট, ছবি, ট্রেড লাইসেন্স, ভিজিটিং কার্ড, পেড, তারপরে যে হচ্ছে কাভার লেটার, ট্রাভেল আইটেনারি, কনফার্ম হোটেল বুকিং এবং কনফার্ম ইয়ার টিকেট। ঠিক আছে, আর হচ্ছে এই কি জানি বলে আপনাকে ইয়ার কথা বলছিলাম, টিন সার্টিফিকেটের আন্ডারে যে আমরা আয়কর রিটার্ন জমা দিই, ওইটা মিনিমাম 3 বছর হইতে হবে, 1 বছর হলে হবে না, 2 বছর হলে 3 বছর কনফার্ম থাকতে হবে। হবে তো সবগুলাই, আপনি ফাইল জমা দিবেন, ওরা কি আপনার ফাইলটা ফেলে দিবে? ফাইল জমা দিবে, কিন্তু আমি বললাম ন্যূনতম ওরা 3 বছরের চাই। এটা জাপানও দেখছি এই রিকোয়ারমেন্ট, কানাডাও দেখেছি এই রিকোয়ারমেন্ট। মানে আপনি গত বছর ব্যবসা শুরু করছেন, এই বছর আপনি ব্যবসা দিয়ে কোটি টাকার মালিক হয়ে গেছেন, আপনি চলে যাবেন কানাডা অস্ট্রেলিয়া, এই আশাটা করা না আপনার জন্য, বা ওরা বুঝে, ওরা এগুলা বুঝে, এই জন্য আমি বললাম এই জিনিসগুলা খেয়াল করবেন। তো আশা করি আমি আপনাদেরকে আমার ভিডিওতে বিস্তারিত বিষয় তুলে ধরছি। ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, কিন্তু আমি আসলে সকল কিছু আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা লম্বা করছি। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।